আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনি ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা আজকে আলোচনা করব বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে। আমরা কিন্তু ইদানিং এই শব্দটা বেশ শুনি। আমরা এই পর্বে আস্তে আস্তে আনফোল্ড করব এই রোগটি সম্পর্কে কি বোঝায়, কেমন লক্ষণ থাকে, আসলে এই রোগের ভবিষ্যৎই বা কী। তো এটি আলোচনা করার জন্য আমাদের দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন অধ্যাপক ডাক্তার ফারজানা রহমান দিনা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সাইকিয়াট্রি বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এবং আমার ডানে আছেন ডক্টর আনিকা বাশারাত, রেজিস্ট্রার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম সবাই। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ম্যাডাম, আমি আপনাকে দিয়ে শুরু করি যে আমরা এই যে বললাম বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, আপনি আমাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলবেন যে এটি বলতে আসলে কি বোঝায়? বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে আসলে ব্যক্তিত্বে একটি বিশেষ ধরনের সমস্যা বোঝায়। আগের ইতিহাস যদি একটু নিয়ে আসি তাহলে বলবো যে এটা আসলে খুব লঘু মানসিক রোগ এবং গুরুতর মানসিক রোগ। সাইকোসিসের একটা দুটোর মধ্যে একটা জায়গাকে বোঝানো হতো। যদিও এই ধারণা থেকে এখন আমরা বের হয়ে এসেছি। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সেই ধরনের ব্যক্তিত্বের সমস্যাটা যা আমাদের দৈনন্দিন জীবনে পারিবারিক, একটি ব্যক্তির পারিবারিক, তার সামাজিক, আন্তঃপারিবারিক বিভিন্ন ক্ষেত্রে, পেশাগত বা শিক্ষাগত জীবনে ব্যক্তিত্বের সমস্যার জন্য বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে, সৃষ্টি করে থাকে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আমরা আস্তে আস্তে আরেকটু বিস্তারিত জানবো। ডক্টর আনিকা বাশারাত, এই যে ম্যাডাম একটা জিনিস বলতে চাচ্ছিলেন যে এটা সাইকোসিস এবং নন সাইকোসিসের মাঝখানে কিছু একটা, এটার জন্যই কি বর্ডারলাইন নামকরণটা? মূলত ঐতিহাসিকভাবে চিন্তা করলে সে কারণে নামকরণটা। ওখানে বলা হয় যে একদম মাঝখানে, এক পাশে লঘু মানসিক রোগগুলো এবং এক পাশে গুরুতর মানসিক রোগগুলো। কিন্তু এখন আসলে এই ধারণাটা বলা হয় না, ম্যাডাম যেটা অলরেডি বললেন। এখন মনে করা হয় যে না, ওটা একটা সম্পূর্ণ আলাদা রোগ, যেখানে আসলে ব্যক্তিত্বের সমস্যা হয়, মানুষের সাথে পরিচয়ের সমস্যা হয়, সম্পর্কগুলো রাখতে সমস্যা হয়। এখন কিন্তু এই ধারণাটা নেই, কিন্তু নামটা রয়ে গেছে। তাহলে আপনি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কিনা যে আসলে তাহলে কি ধরনের বৈশিষ্ট্য, এই যেহেতু ব্যক্তিত্বের সমস্যা তার মানে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য নিশ্চয়ই আছে, তো এই বর্ডারলাইন পার্সোনালিটির কমন বৈশিষ্ট্যগুলো আমাদেরকে একটু বিস্তারিত বলুন। অনেকগুলো সমস্যা থাকে। বড় হেডিংয়ে চিন্তা করলে মূল সমস্যা থাকে সম্পর্ক তৈরি করতে এবং নিজের অনুভূতিগুলোকে চিনতে এবং প্রকাশ করতে। আচ্ছা, যেমন ধরেন আমার আপনার রাগ হলে, আমার আপনার মন খারাপ হলে আমরা যে কাজগুলো করি, ওরা সাধারণত একটু অন্যরকম কাজ করে। যেমন ওরা যে কোনো কিছু ত্যাগ করতে খুব ভয় পায়। কেউ যদি চলে যায় ওদের ছেড়ে, ওরা আটকায় রাখার চেষ্টা করে। ওরা চিন্তা ভাবনা না করেই কাজ করে। মনে হলো অনেকগুলো খাবার একসাথে খেয়ে ফেললো, মনে হলো জোরে ড্রাইভ করলো, মনে হলো নেশার সাথে জড়িয়ে গেল। এছাড়া অনেক সময় দেখা যায় এরা অনেক ক্ষেত্রে নিজের ক্ষতি করার চেষ্টা করে। খুব কমন হচ্ছে আমাদের দেশে হাত কাটা, ঘন 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 হাত কাটে, কষ্ট থেকে মুক্তি পেতে চায়, অনেকগুলো ওষুধ খেয়ে ফেলে একসাথে। দেখা যায় এরা অধিকাংশ সময় বলে যে আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে, আমার ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে, আমি শান্তি পাচ্ছি না। এদের খুব মুড সুইং হয়। আমরা বলি এই ভালো, 10-15 মিনিট পর আসার পর দেখা যাবে এখনই তার মন খারাপ, সে কান্নাকাটি করে ভাসিয়ে দিচ্ছে। সো এরকম 9টি সমস্যার মধ্যে যদি 5টি থাকে, তখন আমরা বলি যে সে হয়তো বা বর্ডারলাইন প্রবলেমে ভুগছে। আচ্ছা, তার মানে এই 9টির মধ্যে যদি 5টি থাকে, আপনি যে লক্ষণগুলো বললেন, আমরা একদম একাডেমিক্যালি না গেলেও সেটা আমি রোগ বলছি। জি, তো এমন কি থাকতে পারে যে আসলে ঠিক রোগটি এই 9টির মধ্যে হয়তো 5টি নেই, কিন্তু অনেকগুলো লক্ষণই তার মধ্যে আছে? অবশ্যই, তখন আমরা সমস্যা বলতে পারি তাকে, এবং আরো ভিতরে ঢুকে দেখতে পারি তার সমস্যাটা কেন হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। আপনার কাছে আমরা আসছি যে এই যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অনেকগুলো লক্ষণ বলা হলো, আমরা কিন্তু এই যে কয়েকটি টার্মস ডক্টর আনিকা বললেন আমরা কিন্তু প্রায় শুনতে পাই। এখন এটা কি অনেক সময় মিসনোমার হিসেবে অনেকে আমরা মিস আইডেন্টিফাই করি কিনা, যে এই যে যেমন মুড সুইং, এটা কিন্তু একটা এখন কমন টার্ম হয়েছে, সবাই বলছে আমার মুড সুইং করে। হ্যাঁ, প্লাস বা রাগের যেই সমস্যাটা, আমরা কিন্তু এই রাগ তো আমাদের প্রত্যেকটা মানুষেরই আছে এবং অনেক বেশি রাগের সম্পর্ক মানুষের আছে, এবং অনেকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখে থাকি যে অনেক রাগই কিন্তু আসলে ভালো, আমরা তাদের সঙ্গে কাজকর্ম করা যায় বা তাদের সঙ্গে যে কোনো রকমের সোশ্যাল ইন্টারাকশন, এটা খুব স্বাভাবিক। এই যে আমরা এই মুড সুইংটাকে এখন খুব কমনলি দেখতে পাচ্ছি,
রাগও স্বাভাবিক দেখতে পাচ্ছি। তাহলে এর থেকে পৃথক কোন জিনিসটা যেটাকে একটা পার্সোনালিটি ডিসঅর্ডারে পরিণত করলো, এটা কি আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন কিনা ম্যাডাম? হ্যাঁ, খুব চমৎকার একটি প্রশ্ন। এখনকার ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রায় দেখি এই প্রজন্মের অনেকে এসে বলে, সরাসরি বলে যে ম্যাডাম আমার বিপিডি আছে, আমার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, আমার মুড সুইং আছে। এখন প্রশ্ন একটাই যে মুড সুইং কিন্তু আমাদের অনেক সমস্যাতেই থেকে যায়। খুব চমৎকারভাবে আপনি বলেছেন বিষয়টা। আসলে কখন আমরা বলবো এটা ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যা, যেটা আনিকাও খুব সুন্দর করে বলেছে একটু আগে, যে যদি এমনটি ঘটে যে তার সবসময় ফাঁকা লাগে এবং সে বারবার তার একটা ভয় হয় যে আমাকে বুঝি আমার প্রিয় মানুষটি ছেড়ে চলে যাবে, এবং তারই ধারাবাহিকতায় সে বিভিন্ন ধরনের ঘটনা তৈরি করতে থাকে, ঘটনা সাজাতে থাকে। আবার কখনো এরকম হয় যে নিজেকে অত্যন্ত আঘাত করার প্রবণতা, বারবার সে নিজেকে আঘাত করছে, আত্মহত্যার হুমকি দিচ্ছে। এর পাশাপাশি আবার আরেকটা ব্যাপার থাকে যে সে নিজের ব্যাপারে নিজের যে তার আত্মপরিচয়ের একটা সংকটে সে ভোগে, যেটাকে আমরা আইডেন্টিটি ক্রাইসিস বলি। আবার একই সাথে এরকম দেখা যায় যে তার আবেগের যে জায়গাটা, সেই জায়গাটায় খুব একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করে, যেটাকে আমরা বলি যে অ্যাফেক্টিভ ইনস্ট্যাবিলিটি বা অ্যাফেক্টিভ ডিসরেগুলেশন। অর্থাৎ সে তার আবেগ এবং আবেগের সাথে যে তার সম্পৃক্ত যে আচরণগুলো, সেই বিষয়গুলোতে একটা বিভিন্ন রকমের একটা ছন্দহীন একটা বিষয় রয়ে যায়। তো এই বিষয়গুলোও যখন তার সাথে থাকে, এবং সেই সাথে শুধু মুড সুইংই না, যদি দেখা যায় যে তার নিজের সাথে, তার পরিবারের অন্যান্যদের সাথে, তার কর্মক্ষেত্রে, তার পেশাগত জীবনে বা তার শিক্ষাগত জীবনে, সামগ্রিক ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তখন আমরা বলবো যে এটি একটি ব্যক্তিত্বের সমস্যা। ম্যাডাম, আমি আপনাকে জাস্ট আরেকটু জানতে চাইছি, এই যে আইডেন্টিটি ক্রাইসিসটা বলা হলো, প্রত্যেকটা মানুষের তো এক ধরনের আত্মপরিচয়ের একটা সংঘাত থাকতে পারে, একটা জিজ্ঞাসা থাকে। তাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি কি ঘটে যে মানে দেখা যাচ্ছে যে একটা অন্যতম কোর ফিচার হিসেবে বলা হয় যে তার আইডেন্টিটি ডিস্টারবেন্স। তো ম্যাডাম, এটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, মানে তাদের ক্ষেত্রে এরকম একটা বিষয় ঘটে যে নিজের ব্যাপারে যে একটা সঠিক যে পরিচয়, বা নিজের ব্যাপারে যে কারো যে সঠিক একটা কোর ফিচার থাকে, বা নিজের ব্যাপারে যে তার জানার বা চেনাশোনার যে বলয়ের জায়গাটা, এখানে এই জায়গায় তার একটা ত্রুটিপূর্ণ বিষয় থাকে। এই জন্যই আমরা সাধারণত এটাকে বলে থাকি যে আইডেন্টিটি ক্রাইসিস, যার জন্য এই আত্মপরিচয়ের সংকট বা এখানকার জটিলতার জন্যই কিন্তু তার প্রিয়জনের সাথে সম্পর্ক স্থাপনের জটিলতা, তার আপনজন বা পরিবারের অন্যান্যদের সাথে বা তার পেশাগত জীবনের যারা আছে, সেক্ষেত্রে তার সম্পর্ক স্থাপনে যে সমস্যাটা সেটা ঘটে থাকে। মানে উনি নিজেকেই আসলে ঠিক বুঝে উঠতে পারেন না, নিজেকে বুঝে উঠতে পারে না, এবং উনি এভাবে বলে বা যারা এই সমস্যাটাতে ভোগে তারা বলে যে আমাকে কেউ বুঝলো না। আসলে ব্যাপারটা উনি নিজেই আসলে নিজেকে বুঝতে পারছেন না, যেটাকে উনি প্রজেক্ট করছেন যে আমাকে কেউ বুঝলো না। থ্যাংক ইউ ম্যাডাম। ডক্টর আনিকা, আপনি কি তাহলে আমাদেরকে একটু বলবেন কেন হয় আসলে এটার কারণ সম্পর্কে কি একটু? কারণ সম্বন্ধে আসলে বলা যায় না যে এই কারণে এটা হবে, অর্থাৎ সুনির্দিষ্ট পিন পয়েন্টেড কোনো কারণ নাই, কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, আমরা যেটা বলি কিছু থাকে জিনগত সমস্যা, যেমন তার পরিবারে কারো ছিল এরকম বর্ডারলাইন, তার হতে পারে। একটা বড় গ্রুপে ছোটবেলায় খুব খারাপ কিছু এক্সপিরিয়েন্স থাকে, মূলত দেখা যায় খারাপ সেক্সুয়াল সম্পর্কের এক্সপিরিয়েন্স থাকে, তাদের হয়তো বা খুব ব্যাড টাচ করেছিল, চাইল্ডহুড অনেক ট্রমা থাকে। পরিবার এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্যারেন্টিং যেটাকে আমরা বলি। অভিভাবক হয়তো বা সবসময় এই ব্যাপারটাকে এভাবেই দেখেছে, এই ব্যাপারগুলোকেই গুরুত্ব দিয়েছে, কখনো তাকে আসলেই হয়তো বা নার্চার করা হয় নাই, বা তার রোগ আছে এটা পরিবার কখনো বুঝেই নাই। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আবার অনেক সময় দেখা যায় এই রোগটা মূলত, যেটা আসলে আমরা আগে বলেছি যে এটা তো ব্যক্তিত্বের সমস্যা, এটা হয়ই কিন্তু যখন ব্যক্তিত্ব গঠন হয় অ্যারাউন্ড 18 বছর, এর আগে এটা হয়ে যায়। 30-40 বছরে গিয়ে কিন্তু একজন রোগী সাধারণত বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয় না, এই রোগটাই অল্প সময়। এই সময় একটা বড় জায়গাতে বন্ধু বান্ধব, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। তার সঙ্গগুলোই হয়তো বা এরকম, তার আশেপাশের সবাই হয়তো বা এরকম, তাহলে সে সেটাকে অ্যাডাপ্ট করে। সবাই রাগী, সবাই এভাবেই ম্যানেজ করে তার প্রবলেমগুলো, সবাই নিয়ন্ত্রণাধীন। তো এই কারণগুলোতে বলা হয় যে এই রোগটা বেশি হয়ে থাকে। আচ্ছা, আমি এই যে প্রশ্নটা যে করেছিলাম, আপনি যে উত্তর দিলেন, এটার সাথে একটা সম্পর্ক প্রশ্নও তৈরি হয়ে যাচ্ছে।
আপনি একটা কথা বলেন যে এই যে ছোটোবেলা যদি তার কোনো চাইল্ডহুড ট্রমা থাকে, পার্টিকুলারলি সেক্সুয়াল কোনো ট্রমা, আমি আমার পার্সোনাল লাইফে যতগুলো বর্ডারলাইন পেশেন্ট দেখেছি আমি এই জিনিসটা ইনভ্যারিয়েবলি পেয়েছি। যদিও আমাদের বইপত্রে কিন্তু এরকম কোনো ডেটা ওইভাবে দেওয়া নাই, কিন্তু আমাদের অ্যানেকডোটাল এক্সপিরিয়েন্স বলে যে প্রত্যেকেরই এই চাইল্ডহুড একটা সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রি থাকে। কিভাবে আসলে এটার সঙ্গে রিলেট করে যে এখন আমাদের সোসাইটিটা তো খুবই ইনসিকিউর হয়ে গেছে। আমরা এরকম অনেক রিপোর্টেড কেস দেখতে পাচ্ছি, সবসময় হিস্ট্রিক্যালি এইসব জিনিসপত্র তাদের ফ্যামিলি মেম্বারসদের মধ্যেই মানে ফ্যামিলির নিকট মানুষদের থেকেই হয়। তো সেগুলোর পার্সেন্টেজ যেহেতু এখন বাড়ছে বা বেশি রিপোর্টিং হচ্ছে, সামনে কি তাহলে আমরা এইসব কারণে বর্ডারলাইনের আরেকটা বড় সার্জ দেখতে পাবো? বর্ডারলাইন তো আসলে এখনই একটা বড় সার্চ। যদি আমরা পপুলেশনে দেখি, আমাদের কাছে আসে আর কয়জন মানুষ, প্রচুর মানুষ এই রোগে আক্রান্ত। আর এই রোগের ক্ষেত্রে বলা হয়, যদিও অনেক জায়গায় বলা হয় যে প্রতি 3 ভাগের 1 ভাগেরই চাইল্ডহুড এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু আপনি যেটা বললেন আমরা কিন্তু এর চেয়ে বেশিই দেখি প্রায় 2 ভাগই এরকম আছে। এটা 2টা ভাবে ব্যাখ্যা করা যায়। এক হচ্ছে গিয়ে এর আসলে এরকম ঘটনা ঘটে এবং এটা ওরা এক্সপ্রেস করতে পারে না। স্বাভাবিক মানুষ হয়তো বা মাকে গিয়ে বলে, বাবাকে গিয়ে বলে, বন্ধু বান্ধবকে গিয়ে বলে, এরা হয়তো বা বলতে পারে না, কারণ সবসময় সম্পর্কের একটা প্রবলেম থাকে। সেকেন্ড হচ্ছে এরা হয়তো বা জিনিসটাকে দেখেই ওভাবে, ব্যাপারটা আসলে হয়তো বা ওরকম না। ব্যাপারটা হচ্ছে ধরেন নর্মাল কিছু মানুষ বসে আছে, কেউ হয়তো বা তাকে ভুলে কিছু একটা বলে ফেলেছে, এটাকে সে পারসিভ করে ওভাবে যে তার যেহেতু আগে থেকেই সমস্যা আছে, সেটাকে মনে করে যে না, ও হয়তো বা বাজেভাবে ইঙ্গিত করে আমাকে কথাটা বলছে। সে দুরকম ব্যাখ্যাই আসলে পাওয়া যায় যখন আমরা ভিতরে, যদি আমরা পিছন দিকে গিয়ে গবেষণাগুলো করি, বাইরের দেশে যেগুলো হয়েছে অলরেডি, এই দুরকম ব্যাখ্যাই পাওয়া যায়। আমরা আরও জানতে থাকবো, আমরা আরও আনফোল্ড করতে থাকবো। আমাদের বিরতির একটা সময় এসছে, বিরতির পরই ফিরছি। ম্যাডাম, আমরা বিরতির আগে ডক্টর আনিকার কাছে আমরা এটার কারণ এবং সে স্পেসিফিক কিছু বিষয়ও জানতে চেয়েছিলাম। এরকম আরেকটা ফাইন্ডিংস যেটিও ম্যাডাম আমি দেখেছি বা আমরা সবসময় পাই, যে এই বর্ডারলাইনের পেশেন্টরা সেটিকে তারা নিজেরাই ডিসক্রাইব করে যে আমি খুব ওভার থিঙ্কিং করি। এই শব্দটাই পার্টিকুলারলি অনেকেই বলে, এবং আমরা দেখি যে আমরা যেটিকে অবসেশন বলছি, প্রায় অনেকের মাঝে এটি উপস্থিত। এই যে অবসেশন বা এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এবং তারা কম্পালসিভ ডিসঅর্ডার হিসেবেই কোয়ালিফাই করে একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ অফ বর্ডারলাইন পার্সোনাল ডিসঅর্ডার। এটার সাথে কি সম্পর্ক ম্যাডাম? আসলে এই যে একটা কোমরবিডিটি দেখতে পাচ্ছি, যাদের বর্ডারলাইন আছে তাদের একই সঙ্গে ওসিডিও আছে, এইটার এই কানেকশনটার ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? আচ্ছা, এটাও আমার মনে হয় যে এই নতুন এই প্রজন্ম যারা আসলে খুব সব ব্যাপারেই খুব সচেতন, তো এটা আসলে ওনারা বলে বা আমরাও দেখি, কিন্তু সরাসরি কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সাথে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সেইভাবে সম্পৃক্ততা আসলে আমরা খুঁজে পাই না। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে মাদকাসক্তি বা বিষণ্ণতা বা অন্য বিষয়গুলো থাকতে পারে, নিজেকে আঘাত করার প্রবণতা, আত্মহত্যার প্রবণতা, এগুলো থাকতে পারে। কিন্তু সাধারণত যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সাথে বর্ডারলাইনে একটা বিষয় হয়তো এভাবে আসে যে তারা একটা বিষয় নিয়ে বারবার চিন্তা করে, তারা তাদের রাগ, তাদের ক্রোধ বা তাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে বা তাদের প্রিয়জন তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, এটা নিয়ে তারা সবসময় অকুপাইড থাকে। এই জন্যই হয়তো তারা মনে করে যে তারা তাদের এই চিন্তার ক্ষেত্রে অবসেসিভ। কিন্তু আমরা যদি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের লক্ষণগুলো বিশ্লেষণ করি, যে বারবার এক ধরনের চিন্তা, তার বা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বা কোনো একটা জিনিস কিভাবে রাখা হবে সেটা নিয়ে, বা কোনো একটা কাজ তাকে করতেই হবে এই বিষয়ে, তো আসলে এটার কারণ, এটার উৎপত্তি, এটার উপসর্গ আসলেই কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের থেকে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে সরাসরি তেমন কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে ম্যাডাম, আমরা আরও বিভিন্ন বিষয়ে আসব। ডক্টর আনিকা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো বললাম, আপনি যে লক্ষণগুলো বলেছেন, সেইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এসছে। আসলে আমরা বর্ডারলাইনকে আইডেন্টিফাই করি সেলফ হার্ম দিয়ে একরকম, যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখি। এই সেলফ হার্মটা আসলে কতটুকু ভয়ঙ্কর হয়, আর তারা কেনই বা করে? এটা কি শুধুমাত্র তার ডিস্ট্রেসটাকে কমানোর জন্য, নাকি আর অন্য কিছু থাকতে পারে? আপনার কি মনে হয়? বর্ডারলাইন কিন্তু সাধারণত মরে যাওয়ার জন্য সেলফ হার্ম করে না, তারা আসলে মারা যেতে চায় না, তারা আসলে চায় তার কষ্ট কমুক
এক নাম্বার, মানুষ তাকে বুঝুক, ম্যাডাম যেটা বললো, যদি কেউ আমাকে দৃষ্টি বুঝে আকর্ষণ, না, অ্যাটেনশন সিকিং। অনেকখানি, সবসময় তা না, বাট হ্যাঁ সে মনে করে যে না আমি যেহেতু বুঝাতে পারছি না, আমার যদি এটা ক্ষতি হয় তারা হয়তো বা বুঝবে যে আমি কষ্টে আছি। আচ্ছা, যদি আমি অনেকগুলো ওষুধ খাই তারা হয়তো বা বুঝবে যে আমার কষ্ট হচ্ছে। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় গবেষণায় যে এই সেলফ হার্মগুলো করলে তার যে ফিজিক্যাল একটা ব্যথা অনুভব হয়, তার মেন্টাল পেইন কমে যায় একটুখানি তাদের ক্ষেত্রে, এই জন্য তারা অনেকের ক্ষেত্রে। আর একটা তো কথা আসছেই যে তারা তো আসলে কনসিকুয়েন্স ভেবে কাজ করে না, আচ্ছা, ইম্পালসিভ। ইম্পালসিভিটি যেটাকে আমরা বলি, যেহেতু সে চিন্তাই করে না যে আমি হাত কাটবার পর কী হবে, আসলে তো মানুষের ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে, তো সেটা সে চিন্তাই করে না, সে কাজটা করে ফেলে সাধারণত। সো এই কাজগুলোর জন্য আসলে সেলফ হার্মটা করে। আর আপনি ঠিক বলেছেন, আমরা অনেক সময় হাত কাটা দেখলেই মনে করি যে না উনি মনে হয় বর্ডারলাইন রোগে আক্রান্ত, এটা কিন্তু অলওয়েজ সত্যি না, আর আমরা এই জিনিসটা করি। আচ্ছা ম্যাডাম, আমি একটু আগে আনিকা বাসারাতের কাছে যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে সেলফ হার্ম নিয়ে, কারণ এটা একটা খুব বড় সমস্যা এবং বর্ডারলাইনে তো আরও অনেকগুলো সমস্যা আছে। তো আমি যদি মোটা দাগে সমাধানটা নিয়ে আলোচনা করতে চাই, তাহলে ম্যাডাম কি বলবেন, আমরা কিভাবে এটি সমাধান করতে পারি? আসলে প্রথমেই বলবো যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যখন ডায়াগনোসিস হয় বা কোনো রোগীর ক্ষেত্রে আমরা পাই, এটার চিকিৎসাটা একটু দুরূহ। যে কোনো ধরনের ব্যক্তিত্বের সমস্যায় এই চিকিৎসা শুরু বা এবং এখান থেকে সে 100 ভাগ বেরিয়ে আসবে এরকম বিষয়টা বলা কঠিন। তবে হ্যাঁ, এক্ষেত্রে আসলে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন তার যেহেতু তার নিজের যে ব্যক্তিত্বের জায়গাটা, তার রাগের জায়গাটা, তার আবেগের অস্থিতিশীলতার জায়গা, তার আত্মপরিচয় সংকটের যে জায়গা, এই ব্যাপারগুলোতে আমরা সাইকোথেরাপির সাহায্য নিতে পারি। এখানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি, নিশ্চয়ই এই ব্যাপারে আবার পরে কথা হবে বিস্তৃতভাবে হয়তো। তো এই বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি। আর এর পাশাপাশি এখানে কিন্তু কিছু ওষুধেরও ভূমিকা আছে, যে তার রাগ নিয়ন্ত্রণ, তার ক্রোধের যে মাত্রা সেই ব্যাপারটা নিয়ন্ত্রণ করা, এক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধের একটা ভূমিকা আছে। আমরা আগেই বলেছি যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের যে যারা এই রোগে ভুগছেন, তো তাদের মধ্যে খুব বেশি ইম্পালসিভিটি, মানে এক্ষুনি কোনো কিছু ভাবনা চিন্তা না করে কাজ করার প্রবণতা থাকে তাদের মধ্যে। অনেক সময় যে তাকে যেহেতু কেউ বোঝে না, সম্পর্কগুলো খুব জটিল হয়ে যায়, তো এই জন্য তাদের মধ্যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতা থাকে। আমরা কিন্তু এই যে তার যে কনসিকুয়েন্স বা তার যে বিভিন্ন ধরনের এই রোগের পাশাপাশি যে জটিলতা, সেজন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র দিয়ে থাকি, এতে খুব ভালো কাজ হয়। আর এর পাশাপাশি যেটা, এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু খালি সেই ব্যক্তি না, সেই ব্যক্তির আশেপাশে যারা থাকে, তাদের পরিবার পরিজন বা তাদের যে সঙ্গী, তাদের সাথে যারা চলেন সবসময়, তাদেরকে নিয়েও কিন্তু আমাদের এই ট্রিটমেন্ট প্ল্যানটা করতে হয়। কাজে এটা একটা সামগ্রিক ট্রিটমেন্ট প্ল্যান বা সামগ্রিক একটা চিকিৎসা ব্যবস্থা, সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হয়, যেটা আমরা বায়োসাইকোসোশ্যাল, অর্থাৎ আমাদের বায়োলজিক্যাল, আমাদের সামাজিক এবং মনস্তাত্ত্বিক যে চিকিৎসা ব্যবস্থা, সেটার একটা সমন্বিত বিষয় আমরা এখানে প্রয়োগ করে থাকি। তার মানে শুধু ঔষধ এখানে শতভাগ কার্যকরী নয়। আমরা আসবো ম্যাডাম। ডক্টর আনিকা ম্যাডাম যেগুলো বলছিলেন যে বায়োসাইকোসোশ্যালের মধ্যে সাইকোলজিক্যাল যে সমস্ত ইন্টারভেনশন আছে, ম্যাডাম সিবিটির কথা বলেছেন, ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপির কথা বলেছেন। তো বিস্তারিত তো আমাদের আসলে একটা ছোট এপিসোডে এত বিস্তারিত আলোচনার সুযোগ নেই, কিন্তু আমরা তো একটা কমন লক্ষণই দেখি, সেটা হচ্ছে যে প্রচুর রাগ এবং অনিয়ন্ত্রিত রাগ। হ্যাঁ, দেখা যাচ্ছে তাদের কয়েকটা ফিচার, একটা হচ্ছে এই আনকন্ট্রোলেবল অ্যাঙ্গার, এই অ্যাঙ্গার আউটবার্স্ট, এগুলো কিভাবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন কিনা, যে অন্তত সহজে কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করা যেতে পারে? প্রথম ধাপ হলো আইডেন্টিফাই করা যে রাগটার প্রবলেম। বিপুল মানুষ মনে করে আমার রাগ এটাই স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, তো আপনাকে রাগটাকে জাস্টিফাই করা। হ্যাঁ, জাস্টিফাই করার চেষ্টা করে। প্রথমে বুঝতে হবে যে না, এটা স্বাভাবিক না। এবং এরা সবসময় ব্লেম করে যে আমার রাগের কারণ আমার সাথে এরকম করা হয়েছে। প্রথমেই আসলে আমরা থেরাপিগুলোর মাধ্যমে তাকে বুঝাই যে না, আসলে আপনার রাগ হচ্ছে কারণ এটা আপনার সমস্যা। এরপরে আমরা কিছু ধাপ শিখাই, সহজ ধাপগুলো যেগুলো আসলে অল্প সময় আলোচনা করা সম্ভব। এক নম্বর হলো শ্বাসের ব্যায়াম শিখাই, যে আপনার যখন রাগ হবে আপনি পজ নেবেন বা বিরতি নেবেন, একটা বিরতি নিয়ে আপনি তখন কোনো কথা বলবেন না। কারণ স্বাভাবিকভাবে আমরাও অনেকে রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যা আসলে আমরা বুঝাতে চাই নাই, বাট বলে ফেলেছি। সো আমরা এই সময় বলি আপনি নিজেই বলবেন যে পজ, আপনি একটা ব্রেক নেবেন, আপনি ওই জায়গা থেকে সরে যাবেন, গিয়ে শ্বাসের ব্যায়াম করবেন।
শ্বাসের ব্যায়ামে আমরা বলি যে আপনি খুব আস্তে শ্বাস নেবেন, ধরে রাখবেন কিছুক্ষণ 4 সেকেন্ড বা 5 সেকেন্ড, আস্তে ছেড়ে দিবেন। এটা কয়েকবার করলে দেখা যায় এটা বিপুল জনসংখ্যার রাগ একটু কমে আসে। এরপরে আমরা আরও কিছু থেরাপি দিই, যেমন অ্যাকসেপ্ট থেরাপি আমরা বলি, যে আস্তে আস্তে নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজের পছন্দের কিছু কাজ করা, ওই সময় নিজের পছন্দের কিছু মানুষের সাথে ওই সময় কথা বলা, পছন্দের কিছু ছবি দেখা, এই কাজগুলো করলে অনেকের রাগ কমে আসে। এছাড়াও যেটা বলা হয় যে আপনি যদি এক গ্লাস ঠান্ডা পানি খান, মুখে ঠান্ডা পানির ঝাপটা দেন, তীব্র রাগ অবস্থায় আপনি যদি ঠান্ডা পানি দিয়ে একটু গোসল করে আসেন, তাহলে অনেকাংশেই রাগ কমে যায়। সো এই কাজগুলো আমরা ওদেরকে বলতে পারি অ্যাপ্লাই করতে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। এই কথা সূত্র ধরে আপনার কাছে যে একটা অ্যাকসেপ্ট থেরাপির কথা বলেছে, বা আসলে সেটা হয়তো এক ধরনের নেমোনিক, কিন্তু এমনিতেও তো তাদের আসলে অ্যাকসেপ্টেন্সে একটা প্রবলেম থাকে, নিজেকেই অ্যাকসেপ্ট করতে পারে না, বা কোনো ঘটনাকেও আসলে অ্যাকসেপ্ট করতে পারে না, সব কিছুই মনে হয় যে আসলে তার বিরুদ্ধে হচ্ছে। এখন এই ক্ষেত্রে মাইন্ডফুলনেসের ভূমিকাটা কি? এই ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপির মধ্যে মাইন্ডফুলনেস কিন্তু একটা উল্লেখযোগ্য পার্ট, এবং আপনি যদি এটা একটু বুঝিয়ে বলেন আমাদেরকে। প্রথমেই বলবো যে মাইন্ডফুলনেস আমাদের যে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থিওরির একটা মূল মন্ত্র। এটা আসলে যে এই মানুষটিকে আমরা বলি যে আপনি অনুভব করেন বা আপনি বর্তমানে থাকেন, অতীতে কি হয়েছিল বা ভবিষ্যতে কি হবে সেই ব্যাপারে নিজেকে সম্পৃক্ত না করে আপনি আপনার বর্তমানে থাকেন, এবং আপনার এখনকার যে সব কিছুরই যে একটা প্রস্তুতি থাকে, বা সব কিছুরই যে একটা গুরুত্ব থাকে, বা এই বর্তমানটাকেই যদি আপনি সুন্দর করে রাখেন আপনার জীবনে, তাহলেই আপনার ভবিষ্যতে যে কনসিকুয়েন্সগুলো বা জটিলতাগুলো সেখান থেকে বের হয়ে আসা সম্ভব। অর্থাৎ সাধারণত আমরা অনেক সময় অনেকভাবে আমরা মাইন্ডফুলনেসের বিষয়গুলো নিয়ে আসতে পারি, যেমন তাকে একটা সুগন্ধি লেবুর পাতা বা একটা কিশমিশ তার হাতে দিলাম, যে আপনি প্রথমে এর যে গন্ধ আর কিশমিশের যে স্বাদ সেটা অনুভব করার চেষ্টা করেন। এক্ষেত্রে যে একটা বড় পার্থক্য আছে, সেরকম জীবনের পরিস্থিতিগুলোর মধ্যে, জীবনের সেই পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার মধ্যে, জীবনে যা ঘটেছে তার সাথে সেটাকে এবং অন্যকে দোষারোপ না করার চাইতে আপনার নিজের মনের যে অনুভবগুলো সেটাকে গুরুত্ব দিয়ে অ্যাকসেপ্ট করে নেওয়া বা অ্যাকসেপ্ট করে নেওয়া, বা বর্তমানের সাথে বসবাস, বা আমার সাথে আগে কি হয়েছে, ভবিষ্যতেই বা কী হবে, বা যে অন্যকে যেটা দোষারোপ করার প্রবণতা, অন্যের জন্য এটা হয়েছে, এই ব্যাপারে নিজেকে একেবারে নিমজ্জিত না করে, নিজেকে মগ্ন না রেখে বর্তমানের সাথে বসবাস করে কিভাবে এগিয়ে থাকা যায় সেই বিষয়টির কথা আমরা বলে থাকি। ডক্টর আনিকা, আপনার কাছে এই যে ম্যানেজমেন্টে ওষুধের একটা কথা এসছে, ম্যাডামও সেটি বলেছেন। আমরা অনেক সময় দেখি যে এই বর্ডারলাইনটা অনেক খুব রিপিটেড সেলফ হার্ম করছেন, এবং অনেক সময় তারা ঠিক মিন করছেন কিনা কিন্তু প্রচুর সুইসাইডাল কথাবার্তা বলেন। তারা সুইসাইডাল আইডিয়েশন, আত্মহত্যা চিন্তা আসতে থাকে, এবং অনেক অ্যাটেম্পটও আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে কি ওষুধের তেমন ভূমিকা আছে কিনা? আছে, বেশ ভালো ভূমিকা আছে। ওষুধ আসলে সিমটমগুলোর মধ্যে 3টা জায়গায় খুব বড় ভূমিকা রাখে। একটা হলো মন খারাপ, ও যে মুড সুইং হয়, এটা ওষুধ কমিয়ে নিয়ে আসে। ওর আত্মহত্যা প্রবণতা ওষুধ অনেকখানি কমিয়ে নিয়ে আসে, এবং ওর রাগ ওষুধ কমিয়ে নিয়ে আসে। এই 3টা জায়গায় আসলে ওষুধ খুব ভালো কাজ করে। আচ্ছা, আর থেরাপি আসলে বাকি জায়গাগুলোতে খুব ভালো কাজ করে। অ্যাঙ্গার তো সাহায্য করে, এছাড়া সম্পর্কগুলোকে একটু ডেভেলপ করা, একটা স্ট্রং দিক তৈরি করে দেওয়া, নিজের প্রতিভাগুলোকে বিকশিত করা, এই জায়গাগুলোতে থেরাপি খুব ভালো কাজ করে। সো ওষুধ ইম্পর্টেন্ট কোনো কোনো ক্ষেত্রে। এখন সেই ক্ষেত্রে এই যে বর্ডার লাইনের জন্য এই ওষুধগুলো, তাদের যেমন সুইসাইডাল টেন্ডেন্সি তো থাকেই, সেলফ হার্মও থাকছে, অন অ্যান্ড অফ থাকছে, তাহলে ওষুধগুলো কি কোনো নির্দিষ্ট পিরিয়ডের জন্য, এগুলো অনেক দীর্ঘমেয়াদে এগুলো খেতে হয়? আমরা আসলে ওষুধগুলো অনেক সময় কমিয়ে দিই যখন দেখি সে ভালো হয়ে যাচ্ছে। আর একটা বড় ব্যাপার হলো বয়স, যেটা প্রথমেই আলোচনা হয়েছে। বর্ডারলাইন তো আসলে 18-19 বছর বা এর আগে তৈরি হয়। বড় হতে হতে দেখা যায় অনেকগুলা জিনিস কমে আসে। এই সেলফ হার্মের জিনিসগুলা 30-35-এর পর অটোমেটিক্যালি কমে আসে। আচ্ছা, তখন আমরা ওষুধগুলো বন্ধ করে দিতে পারি, কমিয়ে দিতে পারি। আবার দেখা যায় যারা অনেক ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারে, অথবা ভালো একটা জীবনসঙ্গী পায়, এদের ক্ষেত্রেও এই সিমটমগুলো কমে আসে। একটা আমরা যেটা বলি সোশ্যাল সাপোর্ট, বা সামাজিক যদি একটা সাপোর্ট মেয়েটা পায় বা ছেলেটা পায়, তাহলেও অনেক ক্ষেত্রে কমে আসে। তখনও আমরা ওষুধগুলো আসলে কমিয়ে বা বন্ধ করে দিতে পারি। কিন্তু নির্দিষ্ট সময় নাই যে 6 মাস বা 1 বছর পর আসলে আমরা করতে পারবো, এভাবে বলাটা মুশকিল। থ্যাংক ইউ। আমাদের আরেকটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে ফিরছি।
ফিরে আসলাম অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ম্যাডাম, আপনার কাছে আমাদের প্রশ্ন, এই যে ডক্টর আনিকা বলল যে আসলে এটা যেহেতু পার্সোনালিটি ডিসঅর্ডার, এটি আসলে 18-19 বছরের ভেতরই আসলে হয়ে যাচ্ছে, তো তাহলে প্যারেন্টসদের ভূমিকাটা আসলে কি হওয়া উচিত? কারণ এই 18-19 বছর বয়স তারা তো প্যারেন্টসদের অধীনেই থাকছেন। একটা বাচ্চার এই যে সে বেড়ে উঠছে সেটা প্যারেন্টসদের একটা তত্ত্বাবধানেই হচ্ছে, তো তারা কি ভূমিকা পালন করতে পারে এটাকে প্রতিহত বা প্রতিকার করার জন্য, বা আমরা যদি বলি প্রতিরোধ, যাতে প্রোফাইলেকটিক কি কোনো কিছু করার আছে কিনা, বা এটার সিভিয়ারিটি কমিয়ে আনার ব্যাপারে, বা ওভারঅল কিভাবে তারা ভূমিকা রাখতে পারেন একটা? আচ্ছা, প্রথমেই আমরা কিন্তু জেনেছি যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের পেছনে কিছু কারণ থাকে, যেমন এটা বংশ বা জেনেটিক, পরিবারে যদি কারো এই রোগের বা এরকম থেকে থাকে, অথবা কারো যদি ছোটোকালে কোনো ধরনের শারীরিক মানসিক বিভিন্ন ধরনের নির্যাতন, অবহেলা, বা এখানেও তো আসলে প্যারেন্টসদের একটা সুপারভিশনের বেশ বড় ভূমিকা আছে। এটাই যে এখানে যে বাবা মা যেন সচেতন থাকেন। আচ্ছা। এবং একটা খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে আমরা কিন্তু আসলে অনেক সময় সন্তান লালন পালনের ক্ষেত্রে একই দিনে একটা বাচ্চাকে বলি যে না না না, তুমি এখন অনেক বড় হয়েছো, এই কাজগুলো তোমাকে করতে হবে। আবার একই দিনে সেই বাচ্চাটাকে বলি যে তুমি তো এখন অনেক ছোট, তুমি ওই অনুষ্ঠানটাতে তুমি একা একা যেতে পারবে না। আচ্ছা। তো এই ধরনের যে কথাগুলো, মানে আসলে একটা শিশু বা একটা কিশোরকে ছোটকাল থেকে সেভাবেই গড়ে তুলতে হবে যে তার একটা আত্মমর্যাদা আছে, তার একটা আত্মবোধ আছে, এই একটা ব্যাপার। আর যেটা আপনি বললেন যে তাকে আসলে খুব সাবধানের সাথে রাখতে হবে, যেন কখনই এই ধরনের কোনো একটা শিশু বা একটা কিশোর বেড়ে ওঠার সময় যেন সে এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে না যায়। কারণ এটা আসলে অনেক ধরনের মানসিক রোগেরই বীজ, বা অনেক মানসিক রোগের একটা উর্বর ক্ষেত্র। অবহেলা এবং তাকে ছোট করে দেখা, তার সাথে খুব খারাপ আচরণ করা, তাকে অপমানজনকভাবে তার সাথে যে ইন্টারাকশনগুলো করা। এবং আর একটা যে বিষয়, যে তাকে যদি আমরা যে কোনো শিশু কিশোরকে আমরা যদি বিভিন্ন ধরনের বুদ্ধিভিত্তিক চর্চার সাথে যুক্ত করে দিই, যেমন কারো যদি বিভিন্ন শখ থাকে, যে বাগান করা, তারপরে হচ্ছে আবৃত্তির চর্চা, সাংস্কৃতিক চর্চা, বই পড়ার চর্চা, এবং সুস্থ মূল্যবোধের যে জায়গাগুলো, আসলে এগুলা গড়ে তোলা কিন্তু খুব কষ্টসাধ্যের কোনো বিষয় না, খুব কষ্টের কোনো বিষয় না, বা খুব ব্যয় সাপেক্ষ বিষয় না। এবং বিভিন্ন ধরনের যে সামাজিক কার্যক্রম, সেগুলোর সাথে বাচ্চাকে যুক্ত করা, বা বাচ্চাকে বিভিন্ন ছোট ছোট দায়িত্ব দিয়ে দেওয়া, যা তার জন্য যেটা সহজ, এবং একটা ডিসিপ্লিন বা একটা শৃঙ্খলাবদ্ধ জীবনের সাথে সম্পৃক্ত করে দেওয়া। এবং সবচেয়ে বড় কথা, যে এই শিশু বা কিশোর বা এই বয়সী কোনো শিশু কিশোর বা তারা যদি কোনো সমস্যার কথা বলে, কোনো অভিযোগের কথা বলে, তারা যদি সবসময় বলে থাকে যে এই ব্যক্তি বা এই পরিস্থিতিটাতে সে কমফোর্ট ফিল করে না, বা এরা তার সাথে অন্য রকমের আচরণ করছে, বাবা মা যেন সেই ব্যাপারে গুরুত্ব দিয়ে যেতে দেখে। এবং শিশু কার সাথে মিশছে, সে কার সাথে থাকছে, চলছে, এই ব্যাপারগুলো। এবং বাচ্চার সামনে আমরা যেটা বলবো, যে আমরা যেটা বললাম, যে ব্যক্তিত্বের সমস্যা যদি থেকে থাকে, তো সেটা তার পরবর্তী সন্তানদের মধ্যে সেটা দেখা যায়। যে বাবা মাদের উচিত হবে তারা যেন অন্তত তাদের রাগের যে বিস্ফোরণ এর মতো যে বহিঃপ্রকাশ, সেটা যেন তারা তাদের সন্তানদের সামনে না করেন। থ্যাংক ইউ ম্যাডাম। একটা কথা, আমাদের পুরো আলোচনায় যেটা আমরা পাচ্ছি, এটা কি কেবলমাত্র মেয়েদেরই হয়, ছেলেদের মানে হয় কিনা, আপনি কি বলবেন ম্যাডাম? আসলে আমরা দেখেছি, বা গবেষণাও তাই বলে, যে এই যেমন অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা পুরুষদের মধ্যে বেশি দেখি, কিন্তু বর্ডার লাইন বা হিস্ট্রিয়নিক পার্সোনালিটি ডিসঅর্ডার এগুলো কিন্তু আমরা মেয়েদের মধ্যে দেখি। তার কারণ একটাই, ওই যে মেয়েদের সাথেই কিন্তু বিষয়গুলো, নারীরা সাধারণত বিভিন্ন ধরনের অ্যাবিউজ বা শারীরিক মানসিক আবেগগত যে অবহেলা বা বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাবিউজের শিকারগুলো তারা বেশি হয়ে থাকে। বা অনেক সময় দেখা যায় যে আমাদের যে প্রচলিত সমাজ ব্যবস্থা বা বৈশ্বিক সমাজ ব্যবস্থাতেও বিভিন্ন কারণে ওই শিশুটিকেই বা কন্যা শিশুটিকেই বা নারীকেই দায়ী করা হয়। হয়তো এখান থেকেই এই বিষয়টি বহিঃপ্রকাশ ঘটে। হ্যাঁ ম্যাডাম, জাস্ট আলোচনার জন্য
আসলেও আমরা তো ওই রকম সরাসরি কোনো ইন্ডিকেশন বইপত্র পুরোপুরি দেখতে পাচ্ছি না, কিন্তু এই অ্যাবিউজের ব্যাপারটা কিন্তু আমাদের ছেলে, এটাও কিন্তু একটা আন্ডার রিপোর্টেড ব্যাপার। এই যে জি। ছেলে বাচ্চাদেরও কিন্তু যে অ্যাবিউজ হয়, আমরা মানে যদিও কোনোটাই তো এটা প্রত্যেকটাই বেশ একটা গ্রেভ একটা কন্ডিশন, কিন্তু এটা কিন্তু একদমই রিপোর্টেড হয় না বা এটাকে আরও আন্ডার এস্টিমেট করা হয়। কিন্তু ছেলে বাচ্চাদের অ্যাবিউজের ঘটনাও কিন্তু আমাদের একেবারেই কম সোসাইটিতে না। যথেষ্ট পরিমাণে আছে। যথেষ্ট আছে এবং কিছু কিছু বিশেষায়িত প্রতিষ্ঠান বা কিছু কিছু জায়গায় কিন্তু আমরা এটা দেখে থাকি যে সেখানে ছেলে শিশুরাও অ্যাবিউজ হচ্ছে। এবং এখন তো বলা হয় যে এখন কিন্তু একই সাথেই উচ্চারিত হয় যে সমস্ত যে অ্যাবিউজগুলো হয়, হ্যাঁ, তার মধ্যে 20-30% কিন্তু পুরুষ শিশু বা পুরুষ কিশোররাও এই নির্যাতনের শিকার হচ্ছে। এখন কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ কথাও হচ্ছে। থ্যাংক ইউ। আমাদের সর্বশেষ বিরতির সময় এসছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর আনিকা, আপনার কাছে আমার প্রশ্ন যে পার্টনারের কথা আপনি একবার বলেছেন, তো আসলে এই যে বাবা মা বাচ্চাকে বড় করলো বা 18-19 বছর বয়সে তার সমস্যা শুরু হলো, এটা হয়তো তার মিড 20s গিয়ে অনেক পিক হলো এবং ওই সময় কিন্তু মানুষের সম্পর্কে জড়ায়, হ্যাঁ, তো তার মানে তখন তার সবচাইতে কাছের মানুষ হচ্ছে তার পার্টনার। তো এই পার্টনারের ভূমিকাটা আসলে কি হতে পারে? আচ্ছা, পার্টনার একে তো বর্ডারলাইনদের পার্টনারগুলো খুব আনস্টেবল হয়, আমরা যেটা বলি, মানে এদের অনেক পার্টনার পরিবর্তন হয়। আচ্ছা, ফাইনালি যখন তাদের একটা বিয়ে হয়, দেখা যায় বিয়ের শুরুতে এরা অনেক ইফোর্ট দেয়, কারণ প্রথমে আমি যেটা বলেছি ওরা তো ভয় পায় যে সবাই আমাকে ছেড়ে চলে যাবে, ওরা অনেক ইফোর্ট দেয়। আস্তে আস্তে দেখা যায় প্রবলেমগুলো উপরে আসতে থাকে সারফেস, যেমন রাগ। এটা তো ম্যানেজ করাটা পার্টনারের জন্য খুব কষ্ট, যখন তার পার্টনার খুব রাগ করে, খুব চিল্লাচিল্লি করে। পার্টনারের প্রথম কাজ হলো এটাকে আইডেন্টিফাই করা যে না, এটা নর্মাল না। আমরা অনেক সময় মনে করি যে আমার স্ত্রী বা আমার স্বামী আমার উপর চিল্লাবে, ভাঙচুর করবে, গায়ে হাত তুলবে, এটা নর্মাল। এটা নর্মাল না, এটা সমস্যা। আইডেন্টিফাই করলে তার জন্য সহজ হয়ে যাবে জিনিসটা। দ্বিতীয়ত, যখন অন্য পাশ থেকে কেউ একজন কিছু একটা করবে, তাকে একটু শান্ত থাকার চেষ্টা করা উচিত। দুইজনে সে চিৎকার করে তাহলে আসলে রেজাল্ট হবে না। রাইট। তারপরে আমরা যখন চিকিৎসার আওতাভুক্ত সে হবে, তাকে রেগুলার ফলো আপে নিয়ে আসা, এটা একটা পার্টনারের অনেক বড় একটা দায়িত্ব। এবং কোনো কোনো সময় আসলে আমার মনে হয় তাকে বুঝতে চেষ্টা করা সম্ভব, যেমন যখন সে কান্নাকাটি করবে, যখন সে অনেক তার মুড সুইং হবে, পার্টনার চাইলে তাকে ট্রাই করতে পারে, চেষ্টা করতে বোঝার। কিন্তু অবশ্যই তার এই জিনিসগুলোকে আমরা বলবো যে হাওয়া দেওয়া যাবে না, যে না ঠিক আছে তুমি এরকম করছো, তুমি অসুস্থ, এটা হতেই পারে না। বিকজ এটা ম্যানেজেবল, এটা সে চাইলে ম্যানেজ করতে পারবে। এবং এই ম্যানেজমেন্টের রাস্তায় পার্টনারের সাপোর্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস তার জীবনে। মানে পার্টনারকে আসলে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে। অনেক। ওকে, তাহলে আমাদের এটা একটা টেক হোম মেসেজ যে যারা বর্ডারলাইনে এরকম যদি মনে করে থাকেন এবং তাকে যদি পার্টনার হিসেবে বেছে নিতে চেষ্টা করেন, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। অনেক অনেক, কারণটা তো আসলে আজকে ওষুধ দিলে কালকে ভালো হয়ে যাবে না, জ্বর ঠান্ডা কাশির মতন সময় লাগবে, এবং পুরো সময়ই আসলে পার্টনারকে থাকতে হবে সাথে। তো এটা কঠিন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি জাস্ট আপনার কাছে খুবই সংক্ষেপে জানতে চাইবো, আমাদের খুব বেশি সময় নেই হাতে। সেটা হচ্ছে এই যে একটা বিষয় যে আমরা কিন্তু অনেক বর্ডারলাইন পার্সোনালিটি, আমরা যেমন ছোটোবেলায় আমার স্কুল লাইফে কলেজ লাইফে কেউ হাত কাটি কথাটা আমি শুনিই নাই, কিন্তু আমরা অনেক পেশেন্টকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে তারা দেখেছে যে তারা ক্লাসের অন্য বান্ধবী করছে, সিনিয়র আপুরা করছে, তার মধ্যে এক ধরনের সোশ্যাল লার্নিং হচ্ছে। এবং এটার একটা বড় এই সোশ্যাল লার্নিং জায়গাটা হচ্ছে স্কুল কলেজ। এই স্কুল কলেজের কি ম্যাডাম কোনো ভূমিকা আছে, খুব সংক্ষেপে যদি বলেন? স্কুল কলেজে আসলে এক্ষেত্রে বলবো যে এখনকার শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং যারা একটু এই ধরনের, তাদের ব্যাপারে শিক্ষক শিক্ষিকাদেরকে আসলে বিশেষভাবে একটু যত্ন নেওয়ার কথাও বলা হচ্ছে। আর একটা বিষয় যেটা এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া বা সামাজিক যে মাধ্যমগুলো বা আমাদের যে পত্রপত্রিকা বা প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ারও একটা ভূমিকা রয়েছে, কিন্তু যে আসলে হাত কেটে কোনো কিছু পাওয়া যায় না। অনেকে মনে করে যে অন্যকে গুরুত্ব পাওয়ার জন্য, সম্পর্কটাকে ধরে রাখার জন্য নিজেকে আঘাত করা কখনোই কোনো সমাধান না। এটা আসলে অন্যের অ্যাপ্রুভালের চেয়ে নিজের অ্যাপ্রুভাল, নিজেকে জানা, নিজেকে বোঝা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ আপনাদের দুজনকে, আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ।
অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য। আসলে এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এখন আমাদের সমাজে আমরা অনেক শুনতে পাচ্ছি, অনেক সম্পর্কের অবনতি হচ্ছে, একটা অস্থিরতা বিরাজ করছে কিন্তু আমাদের আন্তঃসম্পর্কে এই ধরনের সমস্যাগুলোর কারণে। এবং এগুলো ধরনের এক ধরনের স্টিগমা থাকায় আমরা কিন্তু খুব বেশি মন খুলে এগুলো কথাও বলতে পারছি না। আমরা আশা করব যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি হবে। আপনার পরিবারে যদি কারো ধরনের সমস্যা দেখেন, আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব, আপনার কোনো সহকর্মীর মাঝে যদি এগুলো দেখেন, আপনারা এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন, তাদেরকে উৎসাহিত করতে পারেন হেল্প সিক করবার জন্য। এগুলো কিন্তু সমাধানের চেষ্টা করা যেতে পারে এবং অনেকাংশেই কিন্তু এগুলো সমাধান করা সম্ভব যদি সঠিক সময় হেল্প সিক করা হয়। এই রাগ নিয়ন্ত্রণের কৌশলগুলো যদি কেউ সিরিয়াসলি শেখেন, চেষ্টা করেন, এবং আরেকটা যেটা বলেছি যে যাদের পার্টনাররা, ফ্যামিলি মেম্বার্সরা যদি কিছুটা ধৈর্যের পরিচয় দেন, অর্থাৎ আমাদের সোসাইটিতে এই ধরনের মানুষগুলোকে অ্যাকসেপ্ট করে নেবার এবং এই মানুষগুলো নিজেদেরকে অ্যাকসেপ্ট করে নেবার যদি চর্চাটা শুরু হয়, সেগুলো কিন্তু আমরা অত্যন্ত খুশি হব যদি এই ধরনের ব্যাপারে আমাদের এই অনুষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে। আপনাদের সঙ্গে পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।